তো লক্ষ্য করো আমরা বোর্ডে এসএসসি ঢাকা বোর্ড 2011 সালের একটি ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন বাম পাশে লিখেছি এবং ইনডিরেক্ট ন্যারেশনের বাংলা ডান পাশে লিখেছি। এটাকে বাংলায় বলা হয় প্রত্যক্ষ উক্তি এবং এটাকে বলা হয় পরোক্ষ উক্তি। তো এখানে লক্ষ্য করো 3টি বাক্য আছে। প্রথম বাক্য হলো যে আমি বৃদ্ধ লোকটিকে বললাম আপনি কি করছেন। তিনি বললেন আমি পুকুরে ছেলেদের সাঁতার কাটা দেখছি, তারা খুব খুশি, আল্লাহ যেন তাদের মঙ্গল করেন। আমি বললাম আমাকে আপনার পাশে বসতে দেন এবং দৃশ্যটি উপভোগ করতে দেন। তো এখন থেকে অনেক দিন আগে যখন আমরা পড়তাম তখন কিন্তু বাংলা দ্বিতীয়ের এরকম একটা অপশন ছিল যে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হবে। এখন কিন্তু এই অপশনটা আর নাই, এটা ছিল 5 মার্কের জন্য। তো এই যে এই প্রত্যক্ষ উক্তির পরোক্ষ উক্তি কি, এইটার যে উত্তরটা হবে সেটাই কিন্তু এইটুকুর যে ইংরেজি ট্রান্সলেশন সেটুকুর ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন। তো এইটা তো আমাদের কোশ্চেনে দেওয়াই থাকবে, থাকবে না? থাকবে না। তো এইটার পরোক্ষ উক্তি যদি আমরা বাংলাতে এইভাবে করে নিতে পারি এবং সেই বাংলাটার ইংরেজি ট্রান্সলেশন যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের ডিরেক্ট থেকে কি হয়ে গেল? ইনডিরেক্ট হয়ে গেল। তো এখানে প্রথমে একটা বাক্য লেখা আছে যে আমি বৃদ্ধ লোকটিকে বললাম আপনি এখন কি করছেন বা আপনি কি করছেন। তো এর পরোক্ষ উক্তিটা লক্ষ্য করো, আমি বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করেছিলাম যে তিনি কি করছেন। তো আমরা এইটুকুর আগে ইংরেজি ট্রান্সলেশন দেখব যেটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, এইটা আমাদের পারার কোনো দরকার নাই, তারপরেও দেখি আমরা ইংরেজি করতে পারি কি না। তো প্রথমে যে বাক্যটা দেওয়া আছে বাক্যটা কে কে করতে পারবে? হাত তুলো দেখি। হ্যাঁ, সাখাওয়াত বলো। I said to the old man what he was জোরে বলো, শুনতে পাচ্ছি না। I said to the old man what he was doing. হোয়াট আর ইউ ডুইং? তাহলে প্রথম বাক্য হলো আই সেড দি ওল্ড ম্যান, এখানে একটা কমা দিব আর এখানে ইনভার্টেড কমা দিব। আপনি কি করছেন? হোয়াট আর ইউ ডুইং। এইটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই না? যেমন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো প্রথমে বসবে সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে প্লাস অবজেক্ট থাকবে। যেমন একটা এক্সাম্পল কে বলতে পারবে? হ্যাঁ বলো। I am eating rice. আই অ্যাম ইটিং রাইস মানে আমি ভাত খাচ্ছি, তুমি ভাত খাচ্ছ। ধরো যে বাংলা বাক্যটা হলো কি তুমি ভাত খাচ্ছ, তাহলে তুমির জন্য ইউ, আর এই তিনটার মধ্য থেকে আর নিতে হবে। কি নিতে হবে? আর নিতে হবে। তাহলে ইউ আর, ইট মানে খাওয়া, তার সাথে আইএনজি যুক্ত থাকবে রাইস। ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। এখন প্রশ্ন হলো যে যদি আমি এই বাংলা বাক্যটাতে একটা কি লাগিয়ে দিই যে তুমি কি ভাত খাচ্ছ, মানে একটা প্রশ্নবোধক বাক্য, তাহলে আমাদের এই আরটা কোথায় চলে যাবে? সামনে চলে আসবে। যে আর ইটিং প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ। এখন যদি আমি বলি যে তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ, মানে কি এর উপর একটু টাইম প্রেস করছি আমি। হ্যাঁ, যে তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ। দেখো এই প্রশ্নটা কিন্তু দু ডিজাইনে হয়, একটা ইয়েস নোতে হচ্ছে, একটা ডাব্লুতে হচ্ছে। তুমি কি খাচ্ছ তার মানে হ্যাঁ খাচ্ছি বা না খাচ্ছি, আর আরেকটা হলো কি তুমি কি খাচ্ছ, মানে কি এর উপর একটু টাইম প্রেস করতে হচ্ছে। তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ, মানে এখানে খাচ্ছ কি খাচ্ছ না সেটা বোঝানো হচ্ছে। আর পরেরটাতে তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ, তাই কি না? তাহলে তুমি কি খাচ্ছ মানে এটা আমরা WH কোশ্চেন দিয়ে করবো। তাহলে এখানে আমরা কি লাগিয়ে দেবো সামনে? হট। আর এ অংশটুক দিব
এটা তো দিব না, কারণ এইটা তো আমরা দিতে পারি না সেন্টেন্সে। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ। এখন বিষয় হলো যে এইটার মতো করেই কিন্তু উপরেরটা চিন্তা করতে হয়। আপনি কি করছেন, তাহলে আমরা হোয়াট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম, ইউ দিয়ে দিলাম, আর এখানে আমরা ডুইং দিয়ে দিলাম। হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করছেন, আপনি কি করছেন, ব্যাপারটা কিন্তু এরকমটা না, আপনি কি করছেন, বিষয়টা হলো এরকম। তার মানে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু আছে সেটুকু হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কাজে লাগিয়ে একটা ডাব্লিউএইচ কোশ্চেন করা আছে, এই তো, তাই কি না? আচ্ছা বসো, সাখাওয়াত বসো। পরবর্তী যে বাক্যটা আছে এটা কে কে করতে পারবে, হাত তুলো তো দেখি। তিনি বললেন, আমি পুকুরে ছেলেদের সাঁতার কাটা দেখছি। মানে এই অংশটুকু শুধু, আমি পুকুরে ছেলেদের সাঁতার কাটা দেখছি, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। একটা চলমান কাজের অবস্থা বোঝানো হচ্ছে, তাই কি না? বলো ফারহানা, বলো দেখি। হি সেইড, তিনি বললেন, আমি পুকুরে ছেলেদের সাঁতার কাটা দেখছি। আই অ্যাম ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড। তাহলে লিখি, হি সেইড, কমা, তিনি বললেন, আই এম ওয়াচিং, আমি দেখছি, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব এম ইজ আর মূল ভার্বের সাথে কি আইএনজি যোগ, ওয়াচের সাথে ওয়াচিং হয়েছে, তাই না? কাদের সাঁতার কাটা দেখছে? ছেলেদের, হ্যাঁ, বয়েজ, বয়েজ, হ্যাঁ, সুইমিং, বয়েজ সুইমিং, মানে ছেলেদের সাঁতার কোথায়, স্থানটা কোথায়, ইন দি পন্ড। সুন্দর হয়েছে, বসো। এখানে কিন্তু একটা বিষয় শিখার আছে, দেখো, ছেলেদের সাঁতার, এইখানে অ্যাপোস্ট্রফি যোগ হয়েছে, তাই না? তো এখন যদি আমি বলি যে কলমের দাম, তাহলে এর ইংরেজি কি হবে? কলমের দাম, এর ইংরেজি কি হবে? তুমি নিশ্চয়ই এরকম বলার চেষ্টা করবা যে পেন্স প্রাইস, পিআরআই সি প্রাইস, ব্যাপারটা এরকম, তাই না? এরকম কি না, যে পেন্স প্রাইস, ব্যাপারটা কিন্তু এভাবে হবে না। কেন হবে না, কারণটা আমি বলছি, দেখো, বাবার নাম এই জায়গাতে এইভাবে হবে, ফাদার্স নেম। এইখানে পজেসিভ কেস গঠন করা হয়েছে, মানে অ্যাপোস্ট্রফি এস লাগানো হয়েছে। এই যে এখানে র আছে না, ষষ্ঠী বিভক্তি আছে না, বাবার নাম, এখানে ষষ্ঠী বিভক্তি র আছে না, যার জন্য আমরা এখানে পজেসিভ কেস তৈরি করে দিয়েছি, এস লাগিয়ে দিয়েছি। আমরা জানি যে কেস 4 প্রকার, তার মধ্যে একটা কি পজেসিভ কেস আছে না নাই? অধিকারবাচক সম্পর্ক, এইটা হচ্ছে, এইটা হচ্ছে না, আবার বয়েজ সুইমিং হচ্ছে, এটা হচ্ছে না, তার মানে এটাও পজিটিভ কেস তৈরি করা, এখানে পজিটিভ কেস তৈরি করা গেছে, এখানে পজিটিভ কেস তৈরি করা গেছে, কিন্তু এইটাতে পজিটিভ কেস তৈরি করা কেন যাচ্ছে না? এর পিছনে একটা কারণ আছে। সেটা হলো এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা একটা বস্তু, এটা কি, এটা হলো একটা বস্তু। ইতরবাচক প্রাণী, যাদের হুঁশ জ্ঞান বুদ্ধি কিছু হয়নি, এরকম, মানে প্রাণী যদিও হয়, আর সেটা যদি ইতরবাচক হয়, ইতরবাচক বলতে আমরা কি বুঝি? যার হুঁশ হয় নাই, জ্ঞান হয় নাই, এরকম, এই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু পজিটিভ কেস গঠন করা যায় না, এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে পজিটিভ কেস গঠন করা যায় না, একটা হচ্ছে ইতরবাচক প্রাণী, মানে যাদের হুঁশ হয়নি, জ্ঞান হয়নি, কোনো প্রাণীর ক্ষেত্রেও যাবে না, মানে হ্যাঁ, ইতরবাচক প্রাণীর ক্ষেত্রে যাবে না, মানুষের ক্ষেত্রেও যাবে না, যদি সে হুঁশে পরিপূর্ণ না হয়। এখন একটা ছোট বাচ্চার হুঁশ হয় নাকি? এখন তুমি বলো শিশুর কান্না, তাহলে বেবি মানে কি, শিশু। এখন তুমি বলো বেবিজ ক্রাইং, তাহলে হবে কি? কেন হবে না? মানুষ হইলো কিন্তু তার হুঁশ হয় নাই। কাজেই আমরা একটা বস্তু
আর একটা হচ্ছে ইতরবাচক প্রাণী, যাদের হুঁশ জ্ঞান হয়নি তাদের ক্ষেত্রে পজিটিভ কেস তৈরি করতে পারবো না। দেখো গার্লস স্কুল মানে বালিকাদের উচ্চ বিদ্যালয়, তাই না? দেখো গার্লস মানে কি অনেকগুলো বালিকা, অনেকগুলো বালিকাকে বোঝাতে গিয়ে আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস না সরি এখানে এস যোগ করেছি। গার্ল মানে কি বালিকা, আর গার্লস মানে কি একাধিক, তার মানে সিঙ্গুলার থেকে এটা প্লুরাল করা আছে। এখন তুমি যদি বলো যে বালিকাদের স্কুল, তাহলে তো ব্যাপারটা এরকম হওয়া উচিত, গার্লস এরকম স্কুল, তাই কি না? এরকম হওয়া উচিত না? যেমন নাচল ক্ষমা, গার্লস স্কুল, তার মানে কি এই যে স্কুলটা তো একটা মেয়ের না, স্কুল কি একটা মেয়ের না একাধিক? একাধিক মেয়ের, একাধিক মেয়ের জন্য এখানে আমরা আগে থেকে প্লুরাল করলাম। এবং বালিকা বিদ্যালয় মানে বালিকাদের বিদ্যালয়, বালিকা বিদ্যালয় মানে কি বালিকাদের বিদ্যালয়, যার জন্য এখানে পজিটিভ কেস গঠন করতে পারি এভাবে, কিন্তু এভাবেও হবে না। এখন প্রশ্ন হলো যে যারা স্কুলে পড়ছে এরা তো হুঁশ জ্ঞান হয়েছে এদের, এরা তো আর বস্তুও না, ইতরবাচক প্রাণীও না, তাহলে এই এসটা করা থাকলো কি জন্যে? যে তারা একাধিক, সিঙ্গুলার না প্লুরাল, এই জন্য। আর অধিকারবাচক সম্পর্ক তৈরি করতে যেহেতু আমরা এখানে পজিটিভ কেস গঠন করতে পারি, অর্থাৎ অ্যাপোস্ট্রফিটা দিতে পারি, পারি না? কিন্তু এখানে কেন হবে না? এটা না হওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হলো যদি কোনো একটা সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল করতে হয় আর সেক্ষেত্রে যদি এস নিয়ে আসতে হয়, সব ক্ষেত্রে তার এস নিয়ে আসতে হয় না। যেমন ফিশ মানে কি মাছ, এখন যদি আমি বলি যে 5টা মাছ, তাহলে 5 ফিশ বললে তো হবে না, ফিশেস বলতে হবে, তাই না? এখন যদি আমি বলি যে সিটি মানে কি শহর, এখন যদি আমি বলি যে 5টা শহর, তাহলে 5 CITIES, দেখো এ ওয়াই নাই হয়ে গেছে এবং ওয়াই এর পরিবর্তে এইটুকু অতিরিক্ত হয়েছে, এই যে IES। তার মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কিন্তু সব সময় কিন্তু আমরা এস যোগ করি না, কখনো এস করি, কখনো IES করি, কখনো ইএস করি। তো যে সমস্ত সিঙ্গুলার থেকে প্লুরাল শব্দে এস লেগে থাকে আগে থেকেই, সেইগুলাতে পজিটিভ কেস তৈরি করা যায়, কিন্তু পিছনে নতুন করে এস দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এই যে সামনে এসটা আছে তো, এরপরে নতুন করে আর একটা এস দিয়ে দেখানোর দরকার নাই, শুধুমাত্র আমরা এই অ্যাপোস্ট্রফিটা দিয়েই রেখে দেব। গার্লস স্কুল, বালিকাদের বিদ্যালয়। আমার কথা কি বোঝা যায়? আমি কথাটা আরো একবার রিপিট করছি। যে সমস্ত ওয়ার্ডের সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এস আগে থেকেই যুক্ত থাকে, সেই সমস্ত ওয়ার্ডের অধিকারবাচক পরিস্থিতি তৈরি করতে, অর্থাৎ পজিটিভ কেস তৈরি করা যায়, কিন্তু তৈরি করতে নতুন করে এস দেওয়ার দরকার নাই, শুধু অ্যাপোস্ট্রফিটা আমরা বসিয়ে রেখে দেবো। বোঝা যায়? যার জন্য দেখো এখানে কি হয়েছে, যে বয় থেকে বয়জ হয়েছে। তার মানে ভেবে নিও না যে বয় মানে তো একটা ছেলে আর বয়েজ মানে কি অনেকগুলা ছেলে। আর যদি তাই হতো তাহলে এইভাবে থাকতো, অ্যাপোস্ট্রফিটা কোথায় থাকতো? পিছনে থাকতো। বয় মানে একটা ছেলে, বয়েজ মানে একাধিক ছেলে, এবং ওই একাধিক ছেলেদের সাঁতার কাটা সে দেখছে, বোঝাতে ব্যাপারটা এরকম হতো। কিন্তু আমাদের বিষয়টা এরকম হয়ে আছে, মানে এই যে এখানে হয়ে আছে, এই যে বয়ের পরে এস দেওয়া আছে, তার মানে বোঝানো হচ্ছে যে একটা ছেলের সাঁতার কাটা দেখছো, একাধিক ছেলের নয়। যদি একাধিক ছেলের সে সাঁতার কাটা দেখতো তাহলে এই বয়টা কি হতো? বয়জ হতো। এবং বয়জ সুইমিং মানে ছেলেদের সাঁতার, এটা বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফিটা কোথায় হতো? এস এর পরে হতো। কি ক্লিয়ার? আচ্ছা, আমরা বুঝলাম যে এই এসটা দ্বারা এইটা সিঙ্গুলার থেকে প্লুরাল বোঝানো হয় নাই, এটা পজিটিভ কেস গঠন করা হয়েছে। কোথায় করা যায় আর কোথায় করা যায় না সেটা দেখলাম। যদি বস্তু হয় তবে পজিটিভ কেস গঠন করা যায় না, আর যদি ইতরবাচক প্রাণী হয় তাহলে পজিটিভ কেস গঠন করা যায় না। আর যে সমস্ত সিঙ্গুলার নাউনের প্লুরাল করতে গিয়ে আগে থেকে এস যুক্ত থাকে, সেই সমস্ত সিঙ্গুলার নাউনের প্লুরাল রূপের পজিটিভ কেস করার সময় এস এর পরে শুধু অ্যাপোস্ট্রফি দিতে হবে, আর নতুন করে এস দেওয়ার দরকার নাই। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী বাক্যটা আমরা দেখি। তাহলে দেখো, আই এম ওয়াচিং, আমি দেখতেছি, বয়েজ সুইমিং, ছেলেদের সাঁতার, ইন দ্য পন্ড, পুকুরে।
পরবর্তী অংশে বলছে তারা খুব খুশি, তারা খুব খুশি, তারা খুব খুশি। তো এই বাক্যটা কিন্তু আমাদের হয়ে গেছে, এই অ্যাসারেটিভ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু একটা এক্সক্লেমেটরি বাক্য থাকা উচিত। তারা কতই না খুশি, তাহলে এখানে বাক্যটা কি হওয়া উচিত? তারা কতই না খুশি। তার মানে এটা কি এক্সক্লেমেটরি বাক্য, পিছনে একটা আমরা এই যে এক্সক্লেমেশন সাইন চিহ্ন দিলাম। এই বাক্যটা কে কে বলতে পারবে? হাত তুলো দেখি। হ্যাঁ, বলো, রাইহান বলো। How happy they are. হাউ হ্যাপি দে আর। তো আমরা কিন্তু জানি যে একটা এক্সক্লেমেটরি বাক্য যদি আমাদের তৈরি করতে হয়, এক্সক্লেমেটরি যদি আমাদের বাক্য তৈরি করতে হয়, তাহলে এর গঠনটা কি হয়? প্রথমে বসবে হাউ অথবা হটে বসতে পারে, তারপরে এখানে অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে? অ্যাডজেক্টিভ। তারপরে কি বসবে? সাবজেক্ট বসবে বা নাউন বসবে, নাউনও বসতে পারে। তারপরে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে? ভার্ব বসবে, তারপরে কি বসবে? এই যে এক্সক্লেমেটর চিহ্ন বসবে। এরকম কিন্তু আমরা একটা বাক্য দেখেছি এর আগে, দেখি নাই? যে বইটি কত সুন্দর, বইটি কত সুন্দর। হাউ নাইস দ্য বুক ইট ইজ। এরকম বাক্য হয়ে গেল না? হাউ নাইস দ্য বুক ইট ইজ। মেয়েটি কত সুন্দর, হাউ নাইস দি গার্ল ইজ। ফুলটি কত সুন্দর, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইট ইজ। এ দেখো, এই যে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইট ইজ, তার মানে কি? ইহা হয় খুবই সুন্দর একটা ফুল। এটা হচ্ছে তার অ্যাসারেটিভ বাক্য। ইট ইজ ভেরি বিউটিফুল ফুল, ইট ইজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। আর ওইটারই আবার কি করা আছে? এক্সক্লেমেটরি বাক্য করা আছে, যে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইট ইজ। বসো। তাহলে আমরা এখানে লিখবো যে তারা কতই না খুশি। হাউ হ্যাপি দে ইজ দিব না দে আর দিব? এই যে সাউন্ড নাই, দের পরে কে কে বলছে যে ইজ হবে? দের পরে কি দিব? আর দিব। তাহলে এখানে আমরা দিব আর, এই যে এক্সক্লেমেশন চিহ্ন দিলাম। হাউ হ্যাপি দে আর, তারা কতই না খুশি। আচ্ছা, এরপরে দেখো, এটা আমাদের পারার দরকার নাই, এটা তো পরীক্ষার কোশ্চেনে দেওয়াই থাকবে, কিন্তু আমরা চেক করছি যে আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারছি কিনা। এটা যদি না পারি, তাহলে এইটার যে উত্তরটা হবে বাংলাটা, এইটার প্রত্যক্ষ থেকে পরোক্ষ হলো এটা, আর এইটার উত্তরটা কিভাবে করব যদি আমি এটা করতে না পারি? এর পরবর্তী বাক্য আল্লাহ তাদের মঙ্গল করুক, এটা একটা অপটেটিভ সেন্টেন্স। হাত তুলো, কে কে পারবে? হাত তুলো, বলো। অ্যানি বলো। May Allah bless them. মে আল্লাহ ব্লেস দেম। মে আল্লাহ বানান করো, Bless. B-L-E-S-S. BLESS ব্লেস Them. D-H-E-M. দেম। আল্লাহ তাদের মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস দেম। এটা একটা অপটেটিভ সেন্টেন্স। এটা কোন ধরনের সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। বসো। তারপরে কি আছে? আমি বললাম আমাকে আপনার পাশে বসতে দেন, আমাকে আপনার পাশে বসতে দেন। এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো শুরুতেই ভার্ব দিয়ে শুরু হয়, যেমন কাম হেয়ার, এখানে আসো। গো দেয়ার, সেখানে যাও। ওপেন দ্য ডোর, দরজাটা খুলো। ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন থেকে আমরা জানি শুরুতেই কি থাকে? ভার্ব থাকে, ভার্ব দিয়ে শুরু হয়। এইটা একটা কেস, আরও কিন্তু একটা কেস আছে, লেট দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? লেট। আমাকে ছবিটা আঁকতে দাও, যদি আমরা এই বাক্যটা তৈরি করি, তাহলে লেট মি ড্র দ্য পিকচার। আমাকে ছবিটা আঁকতে দাও, তাহলে প্রথমে লেট থাকবে, তারপরে আমাকে বোঝাতে মি থাকবে, তারপরে কি থাকবে? ভার্ব থাকবে, তারপরে এই যে অবজেক্টটা থাকবে। আমাকে এখানে আসতে দাও, তাহলে লেট মি, আসার ইংরেজি কি? কাম।
আর এখানে বলতে লেট মি কাম হেয়ার, আমাকে এখানে আসতে দাও, আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট। আমাকে বসতে দাও, তাহলে লেট মি সিট, আমাকে বসতে দাও। কোথায়? হেয়ার মানে এখানে। লেট মি সিট, আমাকে বসতে দাও, তো বসতে কোথায় দিব? হেয়ার মানে এখানে আমাকে বসতে দাও। এখন কেউ যদি আমাকে বলে যে আপনার পাশে আমাকে বসতে দাও, তাহলে আমি কি বলবো? লেট মি সিট বাই ইউ, মানে আপনার পাশে। তাহলে এই হেয়ারের পরিবর্তে আমরা কি লিখলাম? বাই ইউ। এটুকুর মানে কি? আপনার পাশে বা তোমার পাশে। বাই মানে পাশে, ইউ মানে তোমার। তাহলে লেট মি সিট, আমাকে বসতে দাও, বাই ইউ, আপনার পাশে বা তোমার পাশে আমাকে বসতে দাও। তাহলে লেট মি কাম, আমাকে আসতে দাও, লেট মি সিট, আমাকে বসতে দাও, লেট মি ড্র মানে আমাকে আঁকতে দাও। হ্যাঁ, তাহলে লেট মি সিট বাই ইউ, আপনার পাশে বসতে দাও, এবং এনজয় করতে দাও। কি এনজয় করবে? কোনো একটা দৃশ্য, সিন, বানান SCENC, সিন। সিন মানে কি? দৃশ্য। তার মানে এনজয় করতে দাও। তাহলে লেট মি, এটুকুর দিকে তাকায়ও না, বক্সের দিকে আর তাকাবে না। লেট মি এনজয় মানে কি? আমাকে উপভোগ করতে দাও। ওই যে কথা বলছে না, ওই গালে হাত কেন? তাহলে লেট মি এনজয়, আমাকে উপভোগ করতে দাও। লেট মি সিট, আমাকে বসতে দাও। এখন দেখো এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, তাই না? তো একই বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে বাক্যটা এভাবে বলার দরকার নাই, লেট মি সিট, আমাকে বসতে দাও, অ্যান্ড লেট মি এনজয়, আমাকে উপভোগ করতে দাও, এভাবে বলার দরকার নাই। কারণ এই লেট দ্বারা দুটো অংশকেই বুঝাবে। এই লেট মি এর পরে যদি তোমার দুইটা ভার্ব দিয়ে একটা বাক্য তৈরি করার প্রয়োজন হয়, তো প্রথমে প্রথম ভার্ব দিয়ে দিলা, পরবর্তী ভার্বের সামনে অ্যান্ড দিয়ে ওই ভার্বটা দিয়ে দিলে কাজ শেষ। তার মানে কি? লেট মি সিট, আমাকে বসতে দাও, অ্যান্ড এনজয় মানে আমাকে উপভোগ করতে দাও। কি উপভোগ করতে দাও? সিন। কোথায় বসতে দাও? বাই ইউ, আপনার পাশে। তাহলে লেট মি সিট বাই ইউ, আমাকে আপনার পাশে বসতে দাও। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড এনজয় সিনস, এবং দৃশ্য উপভোগ করতে দাও। ক্লিয়ার? তাহলে এই কথাটাই কিন্তু আমাদের এই যে শেষ বাক্যে বলা আছে, আমাকে আপনার পাশে বসতে দেন এবং দৃশ্যটি উপভোগ করতে দেন। দেন কেন? বড় মানুষ, শ্রদ্ধা দেখানোর জন্য, তাই কি না? তাহলে শেষ বাক্যটা কি একজনের কাছ থেকে শুনতে চাই? বলো নাজরিন, বলো। তাহলে আই সেড, আমি বললাম, লেট মি সিট বাই ইউ, আমাকে বসতে দিন আপনার পাশে, অ্যান্ড এনজয় দ্য, শেষে ই আছে মানে সি এর পরে আবার একটা ই আছে? ও, এখানে এন এর পরেই শুধু ই। তাহলে সিন্স, আমাকে দৃশ্যটি উপভোগ করতে দাও এবং আপনার পাশে বসতে দাও। তাহলে এই যে এই বক্সের মধ্যে যে ইংরেজিটুকু আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের কোশ্চিনে থাকবে। কোথায় থাকবে? কোশ্চিনে থাকবে। আর এইটাকে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করতে হবে। হ্যাঁ নাজরিন, বসো। তো দেখো এই প্রথম বাক্যের বাংলা বাক্যটা কি? আমি বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি করছেন। আমি বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি করছেন। তাহলে এই বাক্যটা হচ্ছে এই বাক্যটার পরোক্ষ থেকে প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তি। তাহলে এই বাক্যটার উত্তর যেটা হবে, এই বাক্যটার ইংরেজি যেটা, সেই ইংরেজির পরোক্ষ উক্তিও সেটা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট সেটা। আমার কথাটা কি বোঝা যায়? এইটার প্রত্যক্ষ থেকে পরোক্ষ হলো কোনটা? এইটা। তো এইটার ইংরেজি হচ্ছে এইটা। তাহলে এইটার ইংরেজিতে কোনো একটা সেন্টেন্স আসবে, আসবে না? আসবে না? তার মানে এইটার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে গেল সেটা। তো এইখানে কে প্রথম বাক্যটা বলতে পারবে উইদাউট ফলোয়িং এনি রুল, মানে কোনো রুল ফলো ছাড়া, জাস্ট অনলি আমরা শুধুমাত্র এই যে এইটা থেকে এটার ইংরেজিটা করব, আমরা কোনো রুল দেখব না। হ্যাঁ অ্যানি, বলো দেখি। I asked the old man. আমি বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করেছিলাম। আই asked The old man what he was doing. what
হি was ওয়াজ doing. ডুইং। এখানে কিন্তু আমাদের ফুল স্টপ দিতে হবে, তাই না? I asked the old man what he was doing. আমি একটা বৃদ্ধ লোককে প্রশ্ন করেছিলাম, সরি একটা না, বৃদ্ধ লোকটি, আমি বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করেছিলাম তিনি কি করছেন। আর এটাই কিন্তু আমাদের এই বাক্যের উত্তর হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। এরপরে আমরা দেখব তিনি জবাব দিলেন যে তিনি পুকুরে ছেলেদের সাঁতার কাটা দেখছেন। মানে এই পর্যন্ত এইটুকুর ইংরেজি ট্রান্সলেশন কে করতে পারবে? হাত তুলো দেখি। হ্যাঁ, বলো, রাইহান বলো। He replied that হি জবাব দেওয়ার ইংরেজি রিপ্লাই, তাহলে রিপ্লাইড দ্যাট, he was তিনি জবাব দিলেন যে হি ওয়াজ ওয়াচিং the boys দি বয়েজ swimming in the pond. Swimming in the pond. সুইমিং মানে ছেলেদের সাঁতার, জি, ইন দা pond. পন্ড। আমরা কিন্তু কোনো রুল ফলো করি নাই, আমরা শুধুমাত্র তিনি জবাব দিলেন যে তিনি পুকুরে ছেলেদের সাঁতার কাটা দেখছেন। হি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড। ক্লিয়ার? জি, তার মানে এই বাক্যটা হলো আমাদের এইখানে যে আই অ্যাম ওয়াচিং বয়েজ সুইমিং ইন দ্য পন্ড, এই বাক্যটার কি? জি, এই বাক্যটার কি? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন। এইবার তিনি আনন্দের সাথে বললেন তারা খুব খুশি, এইটার কে অ্যান্সার করতে পারবে? এইটুকুর কে ইংরেজি ট্রান্সলেশন করতে পারবে? রাইহান বসো। হ্যাঁ, হাবিবা বলো। He exclaimed with joy. হি Exclaimed এক্সক্লেমড with joy. উইথ জয় That দ্যাট, তিনি আনন্দের সাথে বললেন they যে দে মানে তারা were ওয়ার ভেরি happy. হ্যাপি, তারা খুবই খুশি। থ্যাংক ইউ, এটাও হয়ে গেছে, ট্রান্সলেশন হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের উত্তর, হাউ হ্যাপি দে আর। ক্লিয়ার? বসো। পরবর্তী আরো একটি বাক্য, তিনি আরো বললেন যে আল্লাহ যেন তাদের মঙ্গল করুক। তিনি আরো বললেন যে আল্লাহ যেন তাদের মঙ্গল করুক। কে পারবে? হাত তোলো। হ্যাঁ, এটা আজহার বলবে। He again said that হি, এখানে আমরা এগোনো দিতে পারি, আবার Also অলসো দিতে পারি। হি এগেইন সেইড দ্যাট, তিনি আবার বললেন যে Allah might bless them. আল্লাহ মাইট MIGST মাইট ব্লেস দেম। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। বসো। আল্লাহ যেন তাদের মঙ্গল করে। এবার সব শেষে যে বাক্যটা আছে, আই সেইড আমি বললাম, লেট মি, এখানে আমাদের কিন্তু একটা ওয়ার্ড ভার্ব ছড়িয়ে আছে, সেটা হলো সিট। লেট মি সিট, আমাকে বসতে দিন, বাই ইউ আপনার পাশে, অ্যান্ড এনজয় দ্য সিনস, এবং সিনারিটি উপভোগ করতে দিন। তো এইটার ইংরেজি না এইটার বাংলা হলো এটা, আমি তাকে প্রস্তাব দিলাম তিনি যেন আমাকে তার পাশে বসতে দেন এবং দৃশ্যটি উপভোগ করতে দেন। খুব কঠিন একটা বাক্য, কে পারবে? হাত তোলো দেখে। হ্যাঁ, অ্যানি বলো। I proposed him. আই Proposed. দেন, আমরা দিতে পারি চাইলে দেন, তারপরে মানে এই যে দেন শব্দটা আমরা কি করতে পারি? দিতে পারি। দিলেও কি না দিলেও কি কোনো সমস্যা নাই। তাহলে আই, এটা দেন না, দেন 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 মানে হচ্ছে তারপরে। আই, হ্যাঁ বানান বলো, প্রপোজ বানান বলো। P-O-S-E-D. আই প্রপোজড Him. হিম, আমি তাকে প্রস্তাব দিলাম। দ্যাট, যে কি প্রস্তাব দিলাম? আই মাইট Sit by him. সিট বাই হিম, আমাকে তার পাশে বসতে দেওয়া হোক। আই মাইট সিট বাই হিম, আমাকে তার পাশে বসতে দাও দেওয়া হোক। and অ্যান্ড enjoy the scene. এনজয় The দি scene. এস CENE সিন্স। এই যে আমরা এইখানে যেটুকু দেখতে পাচ্ছি এইটুকু কিন্তু আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অ্যান্সার। আমরা কিন্তু কোনো রুল ফলো করি নাই, আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো ফলো করেছি শুধুমাত্র। আমি ভাত খাই কি, কোন টেন্স? না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই ট্রাইস। হ্যাঁ, আমি প্রশ্ন করলাম, কোন টেন্স? পাস্ট টেন্স, আই আস্কড হিম। এভাবেই কিন্তু আমরা কি করেছি, এই বাংলাটাকে ইংরেজি বানিয়ে দিয়েছি। আর এই বাংলাটার যেটা ইংরেজি, এই ইংরেজিটার সেটা হচ্ছে কি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন। থ্যাংক ইউ। বসো। তো আমরা যদি এইভাবে কোনো একটা ইংরেজি দেওয়া থাকে ডিরেক্ট ন্যারেশন হিসেবে, তার বাংলাটা যদি করতে পারি, ওই বাংলাটার পরোক্ষ উক্তি যদি আমরা তৈরি করতে পারি,
তার অনুবাদ যদি আমরা করতে পারি সেটাই তো আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন। এবার আমরা রুল অনুযায়ী দেখব যে রুলটা কি ছিল। প্রথম বাক্যের জন্য দেখো এখানে এই যে এই বাক্যটা আমরা রুল অনুযায়ী একটু করার চেষ্টা করি। এই প্রথম বাক্যটা আই সেড দ্য ওল্ড ম্যান হোয়াট আর ইউ ডুইং, কোথায়? এই যে এই জায়গাতে, হ্যাঁ এখানে তো প্রশ্নবোধক চিহ্ন থাকবেই। তাহলে একটু রুল অনুযায়ী আমরা করার চেষ্টা করি। তাহলে এইটা থেকে যে এই উত্তরটা হয়েছে মানে এই সেন্টেন্সটা যে আমরা পেলাম, এই যে এই সেন্টেন্সটা, তো এই সেন্টেন্সটার মধ্যে যে রুল লুকিয়ে আছে সেটা একটু দেখি। কে কে পারবে হাত তুলো যে কোথা থেকে কিসের পরিবর্তন হয়েছে? বলো দেখি, তুমি বলো। ভাইয়া আই থেকে যাবে say to, এই যে said, say to, এই সেড রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা আস্কড করেছি। এটার কারণ কি? প্রশ্নবোধক চিহ্ন আছে যে এটা একটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য, তাই রিপোর্টিং ভার্ব সেড কে আমরা আস্কড করেছি। একটা বাক্যে গেল। তারপর দি ওল্ড ম্যান অপরিবর্তিত রেখেছি, হট ও অপরিবর্তিত আছে। এখানে আর ইউ ডুইং, সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন, তাহলে অবজেক্টকে অনুসরণ ইউ করবে। হলো সেকেন্ড পারসন, অবজেক্টকে অনুসরণ করবে। অবজেক্ট হলো এখানে ওল্ড ম্যান, তাহলে এখানে অবজেক্ট হি, ওই ওল্ড ম্যানকে বোঝানোর জন্য আমরা একটা প্রোনাউন ইউজ করেছি হি। এই হি দ্বারা ওই ওল্ড ম্যানকে বোঝানো হচ্ছে, তাই কি না? হি। তারপরে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যামিজার ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে এটাকে আমাদের নিয়ে যেতে হবে পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে সাবজেক্ট দিলাম, পাস্ট কন্টিনিউয়াসের গঠনে কি আছে? ওয়াজ ওয়্যার আছে। এখানে হি যেহেতু থার্ড পারসন তাহলে ওয়াজ হবে, ওয়াজ দিলাম, আর ডুইং থেকে যাবে। ডুইং থেকে গেল। ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। এর পরের সেন্টেন্সটা বলো। হি সেড, তিনি বললেন, আই অ্যাম ওয়াচিং বয়েজ সুইমিং ইন দ্য পন্ড। এটা হ্যাঁ, উত্তর এইটা হচ্ছে একজন উত্তরদাতার ডেলিভারি বা স্পিচ। স্পিচ, তার জন্য কাজেই replied হবে, এই রিপোর্টিং ভার্বকে আমরা সরিয়ে কি করব? রিপ্লাই। রিপ্লাইড করব। তার মানে সাবজেক্টের পর আমরা রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে রিপ্লাইড করেছি। কেন? যে উত্তরদাতার এটা হচ্ছে উত্তর, এই কারণে, তাই কি না? জি। যখন কেউ প্রশ্ন করবে আর দ্বিতীয়জন যখন উত্তর দিবে তখন সেই সেইডের পরিবর্তে আমরা রিপ্লাইড করব। আচ্ছা, রিপ্লাইড করেছি। এবার ইনভার্টেড কমার জন্য দ্যাট করব। ইনভার্টেড কমা উঠিয়ে এই দুইটা স্পিচকে, একটা রিপোর্টেড একটা রিপোর্টিং স্পিচ, দুইটাকে উঠিয়ে আমরা দ্যাট দ্বারা যুক্ত করে দিয়েছি। আচ্ছা, তারপরে আইটা কোন পারসন? ফার্স্ট পারসন। সাবজেক্টকে অনুসরণ করবে, তাহলে সাবজেক্ট হি, এই জন্য আমরা তাহলে হি। হি। সাবজেক্ট হলো ওল্ড ম্যান, যে হি সেড মানে ওই ওল্ড ম্যান বলছে, এই কথাটা হচ্ছে ওল্ড ম্যানের। তাহলে ওল্ড ম্যানকে বোঝানোর জন্য আমরা এখানে কি করলাম? হি দিলাম। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য পাস্ট কন্টিনিউয়াসে চলে গেছি। যে সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, আর কোনো চেঞ্জ নাই। না। পরবর্তী আরো একটা বাক্য আছে, এই যে এক্সক্লেমেটরি বাক্য, এই থেকে এই পর্যন্ত। তো এইটা কিন্তু কার কথা? ওই বৃদ্ধ লোকেরই কথা। তাহলে আমরা এই কথাটার মধ্যে একটা আনন্দ প্রকাশ পেয়েছে যে তারা কত খুশি, তাই না? তাহলে আমরা রিপোর্টিং সাবজেক্ট নিব হি, তারপরে আর রিপোর্টিং ভার্ব নিব হচ্ছে এক্সক্লেমড। এক্সক্লেমেটরি বাক্যের জন্য রিপোর্টিং ভার্ব কি নিতে হয়? এক্সক্লেমড নিতে হয়। তারপরে উইথ জয়, এই অংশটুকু এক্সট্রা তোমার মন চাইলে তুমি দিতে পারো, নাও দিতে পারো। আমরা দিলাম যে উইথ জয়। আচ্ছা, হয়েছে। তারপরে আমরা কি করব? দুটো অংশকে যুক্ত করার জন্য এই যে আমরা এখানে দ্যাট ইউজ করলাম। তারপরে এই এক্সক্লেমেটরি বাক্যে দেখো যে সাবজেক্টকে দে বসিয়ে দিলাম। জি। এটা যেহেতু প্রেজেন্টে আছে পাস্টে নিয়ে যেতে হবে, জি, তাহলে তাই যেহেতু দে প্লুরাল, তাই এখানে আমরা তার ওয়াজ করতে পারি না। কি করব? এখানে ওয়্যার করব। এরপরে হাউকে উঠানোর জন্য ভেরি, তারপরে হ্যাপি। আচ্ছা, তারপরে দেখো আরো একটা বাক্য আছে, মে আল্লাহ ব্লেস দেম, আল্লাহ তাদের দীর্ঘজীবী করে বা মঙ্গল করুক। হ্যাঁ, তো এই বাক্যটা কি? একটা অপটেটিভ বাক্য। তো এক্সক্লেমেটরি বাক্যের পরে যদি আরো একটা অপটেটিভ বাক্য আছে, এর জন্য ওই বাক্যটাকে যুক্ত করার জন্য এই যে অল, অ্যাগেইন অথবা অলসো বলতে পারি। তাহলে হি অলসো সেড, তিনি আরো বললেন, দ্যাট যে, এখানে সাবজেক্ট হলো আল্লাহ, আর এখানে হচ্ছে মডাল ভার্ব হলো মে থেকে মাইট করতে হয়। আমরা জানি যে মে থাকলে মাইট হয়, ক্যান থাকলে কুড হয়, শ্যাল থাকলে উইল থাকলে উড হয়। তো মে থেকে আমরা কি করলাম? মাইট করলাম। তারপর বাকি অংশটুক যা আছে বসিয়ে দিলাম। এবার সব শেষে যে বাক্যটা আছে দেখো, সব শেষে যে বাক্যটা আছে, আই সেড, আমি বললাম লেট মি সিট বাই ইউ, আমাকে আপনার পাশে বসতে দিন, অ্যান্ড এনজয় দ্য সিনস, এবং দৃশ্যটি উপভোগ করতে দিন।
তাহলে এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা কিছুক্ষণ আগে ব্যাখ্যা করলাম। তাহলে এখানে আমরা সাবজেক্ট আই থেকে গেল, সাবজেক্ট আই থেকে গেল, আর লেট যুক্ত বাক্যে আমরা প্রপোজড করতে পারি, রিকোয়েস্টেড করতে পারি, হ্যাঁ সেইডও করতে পারি। তো করলাম আই প্রপোজ টু হিম, আমি তাকে প্রস্তাব দিলাম, দ্যাট যে ইম্পারেটিভ ফর্ম আর হ্যাঁ দুটো অংশকে যুক্ত করার জন্য উঠিয়ে দিলাম, দ্যাট দিয়ে দিলাম। এখানে হ্যাঁ। মি এই যে মি এর সাবজেক্টিভ ফর্ম হলো কি আই, তাহলে আই দিয়ে দিলাম। মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই, তাহলে এই যে আই দিলাম। তারপরে লেটের পরিবর্তে মাই, লেটকে উঠিয়ে দিয়ে আমরা কি করলাম মাইট করলাম। তারপরে সিট থাকবে, আমরা জানি যে মাইট একটা মডেল ভার্ব, তারপরে সবসময়ের জন্য ভি অন হয়, তাই এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। সিট বাই ইউ, তো ইউটা কে ছিল? ওই বৃদ্ধ লোক ছিল, তাহলে ওই বৃদ্ধ লোককে বোঝানোর জন্য আমরা হিম করলাম, জি যে আই মাইট সিট বাই হিম, আমাকে তার পাশে বসতে দেওয়া হোক, এবং অ্যান্ড এনজয় দ্য সিনস, দৃশ্যটি উপভোগ করতে দাও। দৃশ্যটি উপভোগ করতে দেওয়া হোক। তার মানে আমরা দেখলাম রুল অনুযায়ী করতে গিয়ে যে উত্তরটা হচ্ছে সেটা আমাদের ইংরেজি অনুবাদের সাথে হুবহুব মিল আছে, কোথাও অমিল নাই। তো আমরা দুটা ওয়েতে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে পারি, একটা হচ্ছে যে আমরা রুল ফলো করতে পারি, আর একটা হচ্ছে যে এইটার বাংলা যা হয় তার পরোক্ষ উক্তির যে অনুবাদ সেটা থেকেও করতে পারি। যার কাছে যেটা ভালো মনে হয়, যে যেটাতে বেশি পারদর্শী সে সেটা করবে। কেউ যদি এইটার বাংলা করতে না পারে পরিপূর্ণভাবে, তার পরোক্ষ উক্তিতে তার যদি সমস্যা থাকে, এবং ওই পরোক্ষ উক্তি থেকে আবার যদি যে অনুবাদ, সে অনুবাদ করতে যদি তার দুর্বলতা থাকে, তাহলে তো সে করতে পারবে না। পারবে কি? এর জন্য তার কাছে কোনটা ভালো হয়, কিছু নির্দিষ্ট রুল মুখস্থ করতে হবে, ওই রুলের আলোকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। তবে কোনটা বেশি ভালো যদি এই প্রশ্নটা করা হয়, তাহলে উত্তর কোনটা হবে? ফলোইং রুল নাকি ট্রান্সলেশন? ট্রান্সলেশন। কারণ সব সময় রুল দিয়ে সব কিছুকে ব্যাখ্যা করা যাবে না। তুমি যা এখানে বুঝছো, যে ভাবটা তুমি পাচ্ছ, সে ভাবটাকে ওইভাবে চিন্তা করো, তার একটা অনুবাদ করে দাও। তুমি সব সময় রুল দিয়ে ডিরেক্ট থেকে ইনডিরেক্টকে ব্যাখ্যা করতে পারবা না। মানে যখন তুমি উত্তরগুলো দেখবা, তখন তোমার মানে অনেক কনফিউশন সৃষ্টি হবে, যে এটা কোথা থেকে আসলো। আমি তো রুল দেখেছিলাম যে লেট যুক্ত বাক্যে রিকোয়েস্টেড হয়, এখানে প্রপোজড আসলো কোথা থেকে, বা দেখেছিলাম যে প্রপোজড হয়, তো এই রিকোয়েস্টেড আসলো কোথা থেকে। আমার কথা কি বোঝা যায়? তা আমি তাকে প্রস্তাব দিলাম, যে কথা আমি তাকে অনুরোধ করলাম, ওই একই কথা তো। আমি তাকে তার পাশে বসতে আমি তাকে তার পাশে বসতে দেওয়ার জন্য অনুরোধ করলাম। আই রিকোয়েস্ট হিম, আমি তাকে কি করলাম? অনুরোধ করলাম, দ্যাট আই মাইট সিট বাই হিম, আমাকে যেন তার পাশে বসতে দেওয়া হয়, অ্যান্ড এনজয় দ্য সিনস, তাই কি না? তো এখানে যদি আমি রুলে পড়লাম যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয়, তাহলে হবে কি? প্রপোজ। আবার একটা প্রশ্নের উত্তরে যে দেখলাম যে আমি যা উত্তর করলাম তার সাথে মিললো না, ওখানে কি করা আছে? প্রপোজের পরিবর্তে রিকোয়েস্ট করা আছে। তখন তোমাকে কে গিয়ে বলে আসবে? কে জানিয়ে দিয়ে আসবে যে এটা হয়? এর জন্য সব থেকে বেটার ওয়ে হলো যে তুমি যা পড়ছো তার বাংলা করো, তার পরোক্ষ উক্তি চিন্তা করো বাংলাতে, ওইটা ট্রান্সলেশন ইংরেজিতে করার চেষ্টা করো। এটাই হচ্ছে সব থেকে বেটার ওয়ে। আর যদি ট্রান্সলেশন করতে গিয়ে যদি আমরা না পারি ট্রান্সলেশন কীভাবে করতে হয়, তাহলে তো করতে পারবো না। তো আজকে আমাদের ক্লাসের এ পর্যন্ত। আগামী ক্লাসে আমরা আরও একটি ন্যারেশন নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।